ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের পড়াশোনা আশা করি খুব ভালোই চলছে, কারণ পরীক্ষার কিন্তু আর একদমই বেশি বাকি নেই। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অল সাবজেক্টস থেকে, এবং আজকেও থাকছে তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো চলো শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে ডিহাইড্রেশন থেকে। কোশ্চেন রয়েছে, অ্যাজ পার দ্য রিসেন্ট WHO ক্লাসিফিকেশন অফ ডিহাইড্রেশন ইন চিলড্রেন, অল অফ দ্য ফলোইং আর টাইপ অফ ডিহাইড্রেশন এক্সেপ্ট। অর্থাৎ এখানে জানতে চেয়েছে যে WHO যে ক্লাসিফিকেশন রয়েছে ডিহাইড্রেশনের বাচ্চাদের জন্য, সেখানে কোন টাইপটা পড়ে না, কোন টাইপ অফ ডিহাইড্রেশন পড়ে না। তাহলে ডিহাইড্রেশন যদি আমরা বলি, তার জন্য তিনটে টাইপ থাকে: নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন এবং সিভিয়ার ডিহাইড্রেশন। মডারেট ডিহাইড্রেশন বলে কিন্তু কোনো ক্লাসিফিকেশন নেই। তিনটে টাইপ অফ ডিহাইড্রেশন হয়, যার মধ্যে আমরা কিছু সাইন দেখতে পাই। যেমন ধরো জেনারেল কন্ডিশন, GEMS দিয়ে মনে রাখতে পারো। জেনারেল কন্ডিশন আইস, মাউথ অ্যান্ড ড্রিঙ্কিং আর স্কিন পিঞ্চ। তাহলে যদি কোনো ডিহাইড্রেশনের সাইন না থাকে বা নো ডিহাইড্রেশন, সেখানে বাচ্চা ওয়েল অ্যালার্ট থাকবে, আইস নর্মাল থাকবে, মাউথ এবং ড্রিঙ্কিং নর্মাল থাকবে, রেকটামে যদি স্কিন পিঞ্চ করা তাহলে সেটা র্যাপিডলি ব্যাক হয়ে যাবে। পালসের ক্ষেত্রেও নর্মাল পালস থাকে, আর ভমিটিং এখানটায় থাকে না বা খুব সামান্য পরিমাণে থাকে। এরপরে নেক্সট চলে এসো সাম ডিহাইড্রেশন। এখানে মডারেট পাশে দেওয়া রয়েছে, কিন্তু এটা মডারেট কন্ডিশনের কথা বলা হয়েছে, বাট কন্ডিশন মানে মডারেট ডিহাইড্রেশন বলে কিন্তু কোনো টাইপ নেই। এখানে রয়েছে জেনারেল কন্ডিশনে রেস্টলেস বা বাচ্চা ইরিটেবল থাকবে, আইস এখানে শাঙ্কেন হয়ে যাচ্ছে, মাউথ অ্যান্ড ড্রিঙ্কিং এর ক্ষেত্রে বাচ্চা থ্রাস্টি থাকবে এবং খুব বেশি করে জল খাবে, আর স্কিন পিঞ্চ এখানে রিটার্ন স্লোলি হয়। তবে এখানে কি হয়, এখানেও যদি ভমিটিং এর কথা তুমি বলো, এখানে কিন্তু সামান্য অ্যামাউন্ট অফ ভমিটিং প্রেজেন্ট থাকবে। বাচ্চা এখানে খাওয়া দাওয়া করতে পারছে কিন্তু একটু ইরিটেবল হয়ে রয়েছে। এরপরে যখন সিভিয়ার কন্ডিশনের দিকে যাচ্ছি, তখন বাচ্চা ল্যাথার্জিক হয়ে যাচ্ছে, কখনো কখনো সিভিয়ার ডিহাইড্রেশনে বাচ্চা আনকনসাসও হয়ে যেতে পারে, আইস শাঙ্কেন হয়ে যাচ্ছে, এবং বাচ্চা এখানটায় কিন্তু আর খাওয়া দাওয়া করতে পারছে না, অর্থাৎ একদমই আর ড্রিঙ্কিং বা যেটা থ্রাস্ট ছিল সেটা একদমই চলে যাচ্ছে, বাচ্চা আর খেতে পারছে না, এতটাই ডিহাইড্রেটেড হয়ে গেছে। আর স্কিন পিঞ্চ এটা ভেরি স্লোলি গো ব্যাক করছে। ঠিক আছে। আর পালসের ক্ষেত্রেও যদি বলো, এখানটায় কিন্তু ফাস্ট পালসও হতে পারে বা উইক পালসও হতে পারে, বা আমরা পালস নাও পেতে পারি। তবে যেহেতু বাচ্চা আনকনসাসের দিকে যায়, ল্যাথার্জিক হয়ে যাচ্ছে, সেখানটায় উইক পালস পাওয়াটাই নর্মাল। ঠিক আছে। তাহলে এই অ্যাসেসমেন্ট অফ ডিহাইড্রেশন তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কেন, এখান থেকে এভাবেও কোশ্চেন আসতে পারে যে এই সাইন আমরা দেখতে পাচ্ছি বাচ্চার মধ্যে, তাহলে এটা কি টাইপ অফ ডিহাইড্রেশন। ঠিক আছে। তাহলে তার জন্য তোমাকে ডিহাইড্রেশনের সাইন্স গুলো প্রত্যেকটা স্টেজে কি কি হয় সেটা মুখস্থ করতে হবে। আর একটা জিনিস এখানটায় বলে রাখি, ডায়রিয়ার ক্ষেত্রে মেনলি আমরা ডিহাইড্রেশনটা দেখতে পাই, ভমিটিং এও হতে পারে, কিন্তু ডায়রিয়াতে সেটা বেশি হয়। যদি ডায়রিয়ার জন্যই ডিহাইড্রেশন হয়, তাহলে এই নো ডিহাইড্রেশন বা যেটা আমরা নো ডিহাইড্রেশন বলছি, সেখানে স্টুল 4 বা লেস দেন 4 এরকম হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, যদি সাম ডিহাইড্রেশন হয়, সেখানে স্টুলের অ্যামাউন্ট 4 to 10 হচ্ছে, মানে টাইমস অফ স্টুল পাস বলতে চাইছি। আর সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে মোর দ্যান 10 লিকুইড স্টুলস পার ডে। ঠিক আছে। এটা মুখস্থ রাখবে, এই চারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন রয়েছে, আইডেন্টিফাই দ্য ফুড আইটেমস নিড টু বি অ্যাভয়েডেড ইন আ চাইল্ড উইথ সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমরা কোন ফুড আইটেমটা বাচ্চাদেরকে দেব না? হুইট, রাই, ওটস, অল অফ দিস। সিলিয়াক ডিজিজ কি? এটা একটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ। সিলিয়াক ডিজিজ ইমিউন মেডিয়েটেড, অর্থাৎ আমাদের ইমিউনিটি সিস্টেম যেটা রয়েছে সেখান থেকে এই ডিজিজটা প্রডিউস হচ্ছে, এবং এখানে এন্টেরোপ্যাথি হয়। কেন হয়? গ্লুটেন, মানে গ্লুটেন কাইন্ড অফ ফুড যদি বাচ্চা ইনটেক করে, তাহলে এটা জেনেটিক্যালি সাসেপ্টেবল, অর্থাৎ জেনেটিক্যালি জিনিসটা হয়। এখানে কোনো পার্টিকুলার কিছু মানে ডিজিজ কন্ডিশনই বলছি আমরা, যখন জেনেটিক্যালি কোনো জিনের প্রবলেম থাকছে, তখন ইমিউন মেডিয়েটেড একটা হাইপার সেন্সিটিভিটি আমরা দেখতে পাচ্ছি। যখন এই গ্লুটেন কন্টেন্ট কোনো ফুড আমরা বাচ্চাকে দেবো, সেই গ্লুটেনটা স্মল ইন্টেস্টাইনে গিয়ে ব্রেকডাউন হবে, এবং সেই ব্রেকডাউনের ফলে যে গ্লিয়াডিন তৈরি হয়, সেই গ্লিয়াডিনটা বাচ্চা মানে ওই স্মল ইন্টেস্টাইন ডাইজেস্ট করতে পারে না। তার ফলে কি হচ্ছে, ইন্টেস্টাইনে একটা টক্সিক এফেক্ট দেখা যাচ্ছে। তাহলে বাচ্চার কি হবে যদি গ্লুটেন কন্টেনিং ফুড বাচ্চাকে দেওয়া হয়? তাহলে বাচ্চার মধ্যে ডিহাইড্রেশন দেখা যাবে এবং ডায়রিয়া হবে, মানে ডায়রিয়া হবে, ডায়রিয়া থেকে বাচ্চার ডিহাইড্রেশন হবে। ঠিক আছে। আরেকটা কি হয়, এখানটায় ওই ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন, ফ্যাট, ক্যালোরি, এগুলো ডেফিসিয়েন্সি ডিজিজও দেখা যায়। কেন হবে? দেখো,
যদি মায়ের কোনো ডিজিজ থেকে থাকে, যেমন টাইপ 1 ডায়াবেটিস, বা ধরো বাচ্চার ক্ষেত্রে ডাউন সিনড্রোম হলো, বা আইজিএ ডেফিসিয়েন্সি হলো, টার্নার সিনড্রোম হলো, এরকম কোনো ডিজিজের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকে সিলিয়াক ডিজিজ ফর্মেশন হওয়ার। ঠিক আছে, তাহলে যেটা আমরা বললাম যে গ্লুটেন কন্টেনিং ফুড, তাহলে এখানে দেখো হুইট রয়েছে, রাই রয়েছে, ওটস রয়েছে, বার্লি রয়েছে, এগুলো সবই কিন্তু গ্লুটেন কন্টেনিং ফুড। তো সেই জন্য গ্লুটেন কন্টেনিং ফুড আমরা অ্যাভয়েড করব। গ্লুটেন কন্টেনিং ফুড টু বি অ্যাভয়েডেড। ঠিক আছে, তাহলে সিলিয়াক ডিজিজে গ্লুটেন কন্টেনিং ফুড আমরা অ্যাভয়েড করবো, এবং এখানে অ্যান্সার অল অফ দিস হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন রয়েছে, আফটার আ টনসিলেক্টমি which assessment should cause nurse to suspect hemorrhage? তাহলে টনসিলেক্টমি হয়েছে, পোস্ট অপারেটিভলি আমরা কোন অ্যাসেসমেন্টাল সাইন দেখে বুঝতে পারবো যে হেমারেজ হচ্ছে? নয়েজি স্নোরিং অর্থাৎ নাক ডাকা, স্নোরিং মানে নাক ডাকা বলি, শব্দ করে নাক ডাকছে। ফ্রিকুয়েন্ট সোয়ালোয়িং অর্থাৎ ঢোক গিলছে। কমপ্লেন্টস অফ থ্রাস্ট অর্থাৎ তেষ্টা পাচ্ছে, সেই কমপ্লেনটা আসছে। আর গ্র্যাজুয়াল অনসেট অফ প্যালার, তাহলে প্যালার অনসেট করছে। ব্লিডিং হলে আমরা জানি প্যালার ডেভেলপ করে, তাহলে প্যালার ডেভেলপ হতে আমাকে কিছুটা সময় দিতে হবে, সাথে সাথেই কিন্তু প্যালার ডেভেলপ হবে না পোস্ট অপারেটিভলি। আচ্ছা, কমপ্লেন্টস অফ থ্রাস্ট হবে না, নয়েজি স্নোরিংও হবে না, ফ্রিকুয়েন্ট সোয়ালোয়িং যেটা রয়েছে এটা হবে। তবে এখানে আরেকটা ব্যাপার রয়েছে, দেখো টনসিলেক্টমির পরে বলছি আমরা, এখানে দুটো ব্যাপার আছে। আফটার ওটি অর্থাৎ পোস্ট অপারেটিভলি কিন্তু সাথে সাথেই গ্যাগ রিফ্লেক্সটা রিটার্ন আসে না। তাহলে যদি গ্যাগ রিফ্লেক্স রিটার্ন না আসে, তাহলে তো পেশেন্ট ঢোক গিলতে পারবে না, তাহলে তুমি ফ্রিকুয়েন্ট সোয়ালোয়িংটা কিন্তু দেখতে পাবে না। তাহলে আমি কি করে বুঝবো? তখন পেশেন্টের মুখ দিয়ে সিক্রেশনস বেরোতে থাকবে, এবং সেই কারণেই পোস্ট অপারেটিভলি আমরা এরকম পেশেন্টদের মাউথটাকে সাইডে রাখি, অর্থাৎ সাইডে যদি থাকে তাহলে সিক্রেশনস গুলো মুখ দিয়ে বেরিয়ে যাবে। এবং যখন গ্যাগ রিফ্লেক্স রিটার্ন আসছে, পেশেন্ট যখন ঢোক গিলতে পারছে, তখন আমরা দেখতে পাবো যে পেশেন্ট বারবার ঢোক গিলছে, এবং সেটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে তার মধ্যে হেমারেজ হচ্ছে টনসিলেক্টমি বা টনসিলের যে জায়গাটা ওটি হচ্ছে সেই জায়গা থেকে। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হলো অপশন বি, ফ্রিকুয়েন্ট সোয়ালোয়িং। নেক্সট রয়েছে ভলভুলাস ইজ অলসো রেফার্ড অ্যাজ, ভলভুলাস বলতে কি বোঝা যায়? টেলিস্কোপিং অফ বাওয়েল, অ্যাডহেশন অফ বাওয়েল, টুইস্টিং অফ বাওয়েল, আর হার্নিয়া অফ বাওয়েল। তোমাদের একটা ছবি দেখাই, দেখো এটা হচ্ছে একটা ভলভুলাসের ছবি। এটা নর্মালি লার্জ ইন্টেস্টাইন এরকম ভাবে দেখতে হয়, এবং এই লাস্টের পার্টটা সিগময়েড কোলন, সিগময়েড কোলনে দেখো একটা প্যাচ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে যে একটা মানে টুইস্টিং হয়ে যায় বাওয়েলের, বাওয়েল টুইস্ট হয়ে গিয়ে একটা প্যাচ ফর্মেশন হয়ে গেলে কি হবে, এই যে এখানটায় টুইস্ট হয়ে গেল, এর ফলে কিন্তু এই যে পার্টটা, এই পার্টটাতে নর্মাল যে ফ্লো সেই ফ্লোটা থাকছে না, এবং তার ফলে এটা আস্তে আস্তে কি হবে, সোয়েলিং হবে, এখানটায় পেন টেন্ডারনেস দেখা যাবে, অ্যাবডোমিনাল পেন হবে, স্টুল যে ফর্মেশন হয় বা স্টুল পাস সেই ফ্রিকুয়েন্সিটা কমে যাবে। তাহলে এই প্রবলেমগুলো ভলভুলাসের সাথে আমরা দেখতে পাবো। তাহলে ভলভুলাস বলতে বোঝায় টুইস্টিং অফ বাওয়েল। তাহলে টেলিস্কোপিং যদি হয় সেটাকে আমরা কি বলি? টেলিস্কোপিং পার্টটা, টেলিস্কোপিংটাকে আমরা ইন্টারসাসেপশন বলি, ইন্টোসাসেপশন। এটা কিরকম ভাবে হয় ইন্টারসাসেপশন? মানে এরকম ভাবে একটা পার্ট ইন্টেস্টাইনের, এবং তার মধ্যে আরেকটা পার্ট এসে এইভাবে ভেতর দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ একটা পার্টের মধ্যে আরেকটা পার্ট এরকম ভাবে ইনসার্ট হয়ে যাচ্ছে, যার ফলে এটা এই যে পার্টটা এটা এখানটা ব্লক হয়ে গেল। তাহলে এইরকম ভাবে ইন্টারসাসেপশন হয় যেখানে টেলিস্কোপিং অফ বাওয়েল দেখা যায়। আর অ্যাডহেশন তো মানে জুড়ে যাওয়া একে অন্যের সাথে। হার্নিয়া মানে কি হয়, যে কোনো একটা পার্ট, উইক পার্ট দিয়ে, মানে ভেতরের কোনো একটা মাস্কুলার অর্গান বাইরের কোনো উইক পার্ট দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসছে, অ্যাবডোমিনাল অর্গানের ওপর দিয়ে আমরা ফিল করতে পারবো যে ভেতর থেকে কিছু একটা বাইরের দিকে বেরিয়ে আসছে, সেটাকে হার্নিয়া বলা হচ্ছে। তাহলে ভলভুলাস কি বলা হলো? টুইস্টিং অফ বাওয়েল, আর টেলিস্কোপিং অফ বাওয়েল হচ্ছে ইন্টারসাসেপশন। ক্লিয়ার? নেক্সট রয়েছে, দ্য রেকমেন্ডেড পজিশন ফর এন ইনফ্যান্ট উইথ টেট স্পেল ইজ, টেট স্পেলের জন্য বাচ্চাদের রেকমেন্ডেড পজিশন কি? প্রথম কথা হচ্ছে যে টেট স্পেলটা কি জিনিস। তোমরা নিশ্চয়ই টেট্রালজি অফ ফ্যালোটের নাম শুনেছো, যেটা একটা কনজেনিটাল হার্ট ডিজিজ, সাইনোটিক হার্ট ডিজিজ। তাহলে যখন টেট্রালজি অফ ফ্যালোট হয়, তাহলে সেখানটা একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের সিস্টেমিক সার্কুলেশনে যায়। এবারে ওই রকম টেট্রালজি অফ ফ্যালোটওয়ালা বাচ্চা যদি ধরো এক্সারসাইজ করছে, বা খুব কান্নাকাটি করছে, বা খাওয়ার সময় ডেফিকেশনের সময় প্রেশার পড়ে, তাহলে সেইটা যখন প্রেশার পড়ছে তখন রাইট টু লেফট যে শান্ট রয়েছে সেটা একটুখানি বেড়ে যায়, অর্থাৎ প্রেশার বাড়ছে মানে যে ব্লাড ফ্লো সেটাও বেড়ে যাচ্ছে, রাইট সাইড থেকে লেফট সাইডে ব্লাড ফ্লো বেশি হচ্ছে।
সেই কারণে অক্সিজেনেটেড ব্লাড ফ্লোটা সিস্টেমিক সার্কুলেশনে কমছে, ডিঅক্সিজেনেটটা সিস্টেমিক সার্কুলেশনে বাড়ছে, এবং সেই বাড়ার কারণে হঠাৎ করেই একটা হাইপক্সিক অ্যাটাক হয়ে যায়, অর্থাৎ বডি অর্গানগুলো সাফিসিয়েন্ট অক্সিজেন পাচ্ছে না, এবং তার ফলে একটা সাডেন অ্যাটাক হচ্ছে হাইপক্সিয়ার, এবং সেখান থেকে সাইনোসিস প্রডিউস হচ্ছে। এই পার্টিকুলার জিনিসটাকে আমরা টেড স্পেল বলে থাকি। এটার আরো নাম রয়েছে, এটাকে আমরা সায়ানোটিক স্পেলও বলি, সায়ানোটিক স্পেল। এটাকে আমরা সাইনোটিক স্পেল বলতে পারি, বা এটাকে আমরা হাইপক্সিক স্পেলও বলতে পারি, হাইপক্সিক স্পেল। তাহলে এরকম বিভিন্ন নামে আসতে পারে, সাইনোটিক স্পেল, টেড স্পেল, হাইপক্সিক স্পেল, সবগুলোর ক্ষেত্রেই একই জিনিসের কথা বলা হচ্ছে। এবং এরকম যদি হয় তাহলে আমরা কি করব? এখানে ডর্সাল রিকম্বেন্ট রয়েছে, নি চেস্ট, ট্রেন্ডেলেনবার্গ আর সেমি ফাউলার্স, এই চারটে অপশন রয়েছে। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে বেস্ট অপশন হচ্ছে নি চেস্ট পজিশন। তাহলে যে সমস্ত বাচ্চা রয়েছে অর্থাৎ ইনফ্যান্টদের ক্ষেত্রে আমরা কি করব, এই নি চেস্ট পজিশন দিতে পারবো। এখানে ইনফ্যান্ট বলা আছে, ইনফ্যান্টদের ক্ষেত্রে আমরা নি চেস্ট পজিশন দিতে পারবো। এবার যদি সেটা ইনফ্যান্ট না হয়, চাইল্ড হয়, চাইল্ডের ক্ষেত্রে কি করা হয়, সেখানে বাচ্চাকে স্কোয়াটিং পজিশন বলা হয়। চাইল্ডের ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা স্কোয়াটিং পজিশন দিই। এবার তোমার অপশনে যদি নি চেস্ট এবং স্কোয়াটিং দুটো একসাথেই প্রেজেন্ট থাকে, তাহলে তোমাকে দেখতে হবে সেটা ইনফ্যান্ট বলেছে নাকি সেটা চাইল্ড বলেছে। ক্লিয়ার? আর যদি তোমাকে সেরকম মানে দুটো অপশনই একসাথে প্রেজেন্ট না থাকে, তাহলে ইনফ্যান্ট থাকলে নি চেস্ট হচ্ছে, চাইল্ড থাকলে স্কোয়াটিং হচ্ছে, বা যাই ইনফ্যান্ট বা চাইল্ড যাই থাকে না কেন, এই দুটোর মধ্যে যে পজিশন রয়েছে সেই পজিশনটাই হবে। বুঝতে পারলে? তাহলে এরকম করলে কি লাভ হয়? এতে ওই ভেনাস রিটার্নটা একটুখানি কমে যায়, যার ফলে ওই ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্লোটা, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডের যে ফ্লো সেটা একটু রিডিউস হয়ে যায়, যার ফলে যে সাইনোসিস হলো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এবং এই জায়গাতে বাচ্চাদেরকে আমরা অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করি, মরফিনের ইনজেকশন দেওয়া হয়, সেটা যদি হসপিটাল সেট আপে থাকে, তাহলে যদি বাড়িতে থাকে তাহলে কি করব, তাহলে আমরা এই পজিশন দিয়ে বাচ্চাকে সেটেল করব। ঠিক আছে? তাহলে ইনফ্যান্টের জন্য হলো নিচেস্ট পজিশন, চাইল্ডের জন্য হলো স্কোয়াটিং পজিশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, TOF is characterized by following except। তাহলে TOF বললাম, তাহলে TOF এ কি কি থাকে সেটা না বললে হবে না। তাহলে টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে কোনটা থাকে না, এখানে একটা এক্সেপ্ট রয়েছে। তাহলে দেখো, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অ্যাওর্টা আর পালমোনারি ইনফান্ডিবুলার কনস্ট্রিকশন। তাহলে এই চারটার মধ্যে কোন জিনিসটা থাকে না? দেখো, পালমোনারি স্টেনোসিস নেই এখানটায়, কিন্তু পালমোনারি ইনফান্ডিবুলার কনস্ট্রিকশন রয়েছে, অর্থাৎ পালমোনারিতে একটা কনস্ট্রিকশন হচ্ছে, বা সেটাকে আমি পালমোনারি স্টেনোসিসও বলতে পারি। এএসডি ভিএসডি তো প্রেজেন্ট থাকেই, এবং তার সাথে সাথে একটা ওভার রাইডিং অফ অ্যাওর্টা থাকে, তাই তো? নাকি ভুল বললাম? শুধুমাত্র ভিএসডি থাকে, এএসডি এখানে থাকে না, তাই তো? এএসডি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এখানটায় প্রেজেন্ট থাকে না, ভিএসডি থাকে, ওভাররাইডিং অ্যাওর্টা থাকে, পালমোনারি স্টেনোসিস থাকে, আর একটা থাকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য, এবং কোশ্চেন আসে পরীক্ষাতে টেট্রোলজি অফ ফ্যালার থেকে, তাহলে ভীষণ ভালোভাবে এটা বুঝতে হবে। ভিএসটি থাকছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকছে, ওভাররাইডিং অফ অ্যাওর্টা থাকছে, আর পালমোনারি স্টেনোসিস থাকছে। এই চারটে জিনিস নিয়ে হয় আমাদের টেট্রোলজি অফ ফ্যালার। ঠিক আছে? এএসটি এখানটায় প্রেজেন্ট থাকে না। নেক্সট কোশ্চেন, ইন ফলোইং which is the earliest sign of hydrocephalus the nurse would observe in a 2 weeks old infant। তাহলে এখানে বলছে যে একটা আর্লিয়েস্ট সাইন, কোনটা আগে দেখতে পাবো আমি একটা হাইড্রোসেফালাসের বাচ্চার ক্ষেত্রে, 2 সপ্তাহের একটা বাচ্চা। লস অফ অ্যাপিটাইট, ইনক্রিজিং হেড সার্কামফারেন্স, শাঙ্কেন আইজ আর এক্সেসিভ ক্রাই। হাইড্রোসেফালাস বলতে কি বোঝায়? এটা হচ্ছে ওয়াটার অন দ্য ব্রেন, মানে হাইড্রোসেফালাসকে একটা সুন্দরভাবে ওয়াটার অন দ্য ব্রেন বলা হয়, অর্থাৎ ব্রেনের মধ্যে ওয়াটার অ্যাকুমুলেট হচ্ছে। কিভাবে হয় বলতো? ছবিটা দেখো, নর্মালি কি হচ্ছে, এটা ব্রেনের ভেন্ট্রিকলস, আমাদের 4টে ভেন্ট্রিকল থাকে, 1 2 3 4। তাহলে এই ভেন্ট্রিকলস গুলো নর্মালি এরকম থাকে, যখন হাইড্রোসেফালাস হয় তখন এই ভেন্ট্রিকল গুলো সাইজ এইরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে সাইজ। কেন? ফিল্ড উইথ এক্সট্রা ফ্লুইড, অর্থাৎ সিএসএফ থাকে, সিএসএফ ফর্মেশন হচ্ছে, এবং সিএসএফ যখন ফর্মেশন হয় সেটা ফর্মেশন হওয়ার সাথে সাথে ড্রেন আউটও হয়ে যায়। কিন্তু হাইড্রোসেফালাসের ক্ষেত্রে কি হচ্ছে, এই ফ্লুইডটা ইদার বেশি ফর্মেশন হচ্ছে, যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি, আদারওয়াইজ কি হতে পারে, যে ড্রেন হওয়া, সেই ড্রেন হওয়াটা কমে যাচ্ছে। ঠিক আছে?
এই দুটো জিনিস যদি হয় তাহলে কিন্তু হাইড্রোসেফালাস আমরা দেখতে পাবো, এবং সেখানে ব্রেনের ভেন্ট্রিকলস গুলো বড় হয়ে যাওয়ার কারণে ব্রেনের মধ্যে ইনক্রিজ আইসিপি অর্থাৎ ইন্টারক্রেনিয়াল প্রেশারটা বেড়ে যাচ্ছে। সেই কারণে এই হেড সার্কামফারেন্স বেড়ে যাওয়া, ফন্টানেলি গুলো বাল্জ হয়ে যাওয়া, আমাদের সামনে যে অ্যান্টেরিয়র ফন্টানেল থাকে সেটা বাল্জ হয়ে যায়, তারপরে বাচ্চা ল্যাথার্জিক, ফিভার, ভমিটিং, সানসেট সাইন আমরা দেখতে পাই বাচ্চাদের, সানসেট সাইন অর্থাৎ চোখটা বুজে আসছে এরকম মনে হয়, চোখটা নিচের দিকে নামানো, এটা থাকে। মেস ওয়ান সাইন শোনা যায়, এই যে বললাম আমি মেস ওয়ান সাইন, মেস ওয়ান সাইন এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিরকম জিনিস, এটা একটা ক্র্যাকপট সাইন হয় মানে ভাঙা বা ফাঁকা পটে শব্দ হলে যেরকম হয়, হাইড্রোসেফালাসের ক্ষেত্রে স্কাল পারকাশন করলে এরকম শব্দ শোনা যায়, ক্র্যাকপট রেজোনেন্স আমরা শুনতে পাই। আর একটা কি বললাম, সানসেট আই, সানসেট, এই দুটো জিনিস কিন্তু হাইড্রোসেফালাসের ক্ষেত্রে একদম প্রমিনেন্ট সাইন আমরা দেখতে পাবো। আর অ্যান্টেরিয়র ফন্টানেলি বাল্জ এটাও দেখতে পাবো। তাহলে যখন সিভিয়ার ফর্মে যাচ্ছে তখন সেখানে সিজার বা কোমাও হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে হাইড্রোসেফালাস নর্মালি। নর্মালি অর্থাৎ এরকম সাইন সিম্পটমস আমরা দেখতে পাই হাইড্রোসেফালাসের ক্ষেত্রে। এবারে কথা হচ্ছে যে কোনটা আগে হবে। প্রথমে যেহেতু হাইড্রোসেফালাস মানে ওয়াটার অন দ্য ব্রেন অর্থাৎ ব্রেনে ভেন্ট্রিকলসে ওয়াটার অ্যাকুমুলেট হচ্ছে, তাহলে প্রথমে হেড সার্কামফারেন্সটা বাড়বে, এবং সেটা বাড়তে বাড়তে যখন ক্রনিক ফেজে পৌঁছবে অর্থাৎ যখন সেটা মানে একটা ডিজিজ কন্ডিশনে চলে গেল, তখন সেখানটা আস্তে আস্তে আমরা তার সাইন গুলো দেখতে পাবো। ঠিক আছে, এখানে কিন্তু তোমার ওই বালজিং ফন্টানেলি অপশনটা নেই। যদি থাকতো তাহলে আমরা কনফিউজ হয়ে যেতাম যে কোনটা করবো। তাহলে ইনক্রিজিং হেড সার্কামফারেন্সটা আমার ফার্স্ট, এবং হেড সার্কামফারেন্স ইনক্রিজ করার সাথে সাথেই বালজিং ফন্টানেলটা আমরা দেখতে পাই, বালজিং ফন্টানেল, বালজিং স্ক্যালভেন, এগুলো দেখতে পাবো। এবং তারপরে গিয়ে এই সানকেন আইস হবে, ফর্মেশন হবে। তারপরে আস্তে আস্তে এই বাচ্চা ল্যাথার্জিক হচ্ছে, ফিভার, ভমিটিং এগুলো থাকছে। ঠিক আছে, তারপরে সানসেট আইস, এখানে সানকেন আইস বলছে, সানকেন আইস বা সানসেট আইস অ্যাকচুয়ালি, তো সানসেট আইস ফর্মেশন হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাস ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, এটা একটু ভালো করে দেখে রেখো। নেক্সট কোশ্চেন রয়েছে, ফিচার অফ ফলস লেবার। ফলস লেবারের ফিচার কোনটা? স্টেডি ইন্টেন্সিটি অফ পেন, discomfort in the back and abdomen, discomfort usually is relieved by sedation, আর intervals remain long। এই যে ফলস লেবারের কথা বলা হচ্ছে, ফলস লেবারটা কি জিনিস? দেখো, লেবার স্টার্ট হওয়ার আগে 24 ঘন্টা থেকে শুরু করে 48 ঘন্টা অব্দিও থাকতে পারে, যেখানে মায়ের ফিল হচ্ছে যে লেবার স্টার্ট হয়েছে এবং মায়ের মনে হয় যে এবার ডেলিভারি হয়ে যাবে, কিন্তু সেটা ফলস লেবার থাকে, অর্থাৎ তখন অব্দি সত্যিকারের লেবারটা স্টার্ট হয়নি। লেবার কখন, ট্রু লেবার কখন স্টার্ট হবে? যখন সেখানে একটা স্টেডি ইন্টেন্সিটি অফ পেন থাকবে, যেমন অপশন ওয়ানে রয়েছে স্টেডি ইন্টেন্সিটি অফ পেন। তাহলে ব্যথাটা আস্তে 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 বাড়ছে এবং সেটা স্টেবল রয়েছে, সেটা কিন্তু কখনোই চলে যাচ্ছে না। একটা আমি এনিমা দিয়ে দিলাম বা আমি একটা পেন কিলার দিয়ে দিলাম, সেখানটায় পেনটা কমে গেল, সেটাকে কিন্তু আমি ফলস লেবার পেন বলবো। ঠিক আছে, তাহলে এই যে পেনটা হবে ট্রু লেবার পেনের, সেটা লোয়ার অ্যাবডোমেন এবং ব্যাকে থাকবে, রেডিয়েট করবে নিচের দিকে, এবং সেটা এনিমা দিলে বা সিডেশন করলে কিন্তু রিলিফ হবে না, সেটা থেকেই যাবে পেনটা। হলো। নেক্সট হচ্ছে তোমার সার্ভাইকাল ডাইলেটেশন। ডাইলেটেশন স্টার্ট হলে তবেই সেটাকে আমি ট্রু লেবার পেন বলবো, যদি ডাইলেটেশন স্টার্ট না হয় তাহলে সেটা কিন্তু ট্রু লেবার পেন নয়। এবার যে কন্ট্রাকশন, কন্ট্রাকশনটা কিরকম ভাবে হবে? একটা রেগুলার কন্ট্রাকশন হবে, অর্থাৎ একটা ইন্টারভেল মেনটেন করে করে কন্ট্রাকশন হবে, এবং কন্ট্রাকশনের যে ইন্টেন্সিটিটাও আস্তে আস্তে বাড়তে থাকবে এভরি পাসিং অফ টাইম, অর্থাৎ টাইম পাস হওয়ার সাথে সাথে কন্ট্রাকশনের যে ইন্টেন্সিটি বাড়তে থাকবে এবং ডিউরেশনটা কমতে থাকবে। ডিউরেশন বলতে একটা কন্ট্রাকশন থেকে তারপরের কন্ট্রাকশনের যে ডিউরেশনটা, যদি 20 মিনিট ছাড়া ছাড়া কন্ট্রাকশন হয়, পরবর্তীতে দেখা যাবে 20 মিনিটের জায়গায় সেটা 18 মিনিট হলো, তারপরে 15 মিনিট হলো, এরকম ভাবে আস্তে আস্তে কমতে থাকবে ওই ডিউরেশনটা। ঠিক আছে, আর একটা থাকে যে ব্যাগ অফ ওয়াটার ফর্মেশন, যেটা ট্রু লেবার পেনে হয়, ফলসে হয় না। সব প্রেজেন্ট থাকে ট্রু লেবার পেনে, যেটা ফলস লেবার পেনে থাকে না। তাহলে এখানটায় যেটা রয়েছে ফিচার অফ ফলস লেবার, এখানের অ্যান্সার কোনটা হবে? ডিসকমফোর্ট ইউজুয়ালি ইজ রিলিভড বাই সিডেশন বা এনিমা, এটা ফলস লেবারের ফিচার, বাকি সবগুলো হচ্ছে ট্রু লেবারের ফিচার। ঠিক আছে, ট্রু লেবার এবং ফলস লেবারের পার্টটা ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য, তোমরা পড়ে নিও। নেক্সট কোশ্চেন, টু ডিটারমাইন ফিটাল পজিশন ইউজিং লিওপোলস ম্যানুভার্স, দ্য ফার্স্ট ম্যানুভার ইজ টু। আমরা লিওপোলস ম্যানুভার সম্পর্কে পড়েছি, জেনেছি, এবং ভীষণই ইম্পর্টেন্ট একটা অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন, যেটা বিফোর ডেলিভারি বা ডিউরিং প্রেগনেন্সিতে অ্যান্টিনেটাল পিরিয়ডে আমরা মায়ের উপরে করে থাকি। তাহলে এখানে যে 4টে ম্যানুভার ইউজ করা হয়, সেখানে আমরা কি দেখি কোন ম্যানুভারে?
ছবি দেখে নিই, চলো শুনে নিই কি কি রয়েছে। 4টে ম্যানুভার রয়েছে এবং তার মধ্যে প্রথম 3টে ম্যানুভার আমরা পেশেন্টের দিকে ফেস করে করছি, অর্থাৎ পেশেন্টের মুখের দিকে ফেস করে প্রথম 3টে ম্যানুভার আমরা করে নেব। ফার্স্ট লিওপোল্ড ম্যানুভারে আমরা কি দেখি? ফান্ডাস, অর্থাৎ অ্যাবডোমেনের একদম উপরের দিকটা ফান্ডাসের দিকে থাকে হাত, এবং সেখানে আমরা দেখি যে ওই ফান্ডাল পার্টে ফিটাসের কোন পোলটা রয়েছে, অর্থাৎ সেখানে ফিটাসের হেড বা স্মুথ পার্টটা রয়েছে, নাকি হচ্ছে যে কিছুই নেই বা একটা সফট পার্ট রয়েছে। যদি হার্ড গ্লোবিউলার পার্ট পাই তাহলে সেটা ফিটাসের হেড বুঝবো আমরা, যদি সফট পার্ট পাই তাহলে সেটা বাটাক্স বুঝবো, আর যদি দেখি কিছুই নেই তাহলে আমাকে বুঝতে হবে ফিটাসের ওই যে ওপরের পোলটা সেখানটা বাচ্চা ট্রান্সভার্স লাইটে রয়েছে, সেই জন্য ওপরের যে পোলটা সেটা গ্যাপিং রয়েছে বা ফাঁকা রয়েছে। সেকেন্ড ম্যানুভার যেটা রয়েছে সেটা আমরা কি করছি? সাইডে দেখছি, সেই জন্য এটাকে এখন অনেক সময় ল্যাটারাল গ্রিপ বা আম্বেলিকাল গ্রিপও বলা হয়। তাহলে ফার্স্ট যে ম্যানুভার এটাকে আমরা ফান্ডাল গ্রিপও বলতে পারি। ফান্ডাল গ্রিপ, এটাকে বলছি ল্যাটারাল, ল্যাটারাল বা এটাকে আম্বেলিকালও বলা হয়, আম্বিলিকাল। তাহলে আম্বিলিকাল গ্রিপে আমরা কি দেখবো? এটা আমরা দেখছি যে সাইডের যে পার্টটা রয়েছে সেখানটায় বেবির কি রয়েছে। যদি দেখি যে একটা স্মুথ রেগুলার পার্ট রয়েছে তাহলে সেটা বুঝতে হবে যে ব্যাক রয়েছে, আর যদি দেখি যে এবড়ো খেবড়ো কিছু পার্ট রয়েছে তাহলে বুঝতে হবে সেদিকটায় হাত পা গুলো রয়েছে বা লিম্বস গুলো রয়েছে। এটা বুঝলাম। এরপরে চলে আসবো থার্ড ম্যানুভারে। থার্ড ম্যানুভারে আমরা বুঝছি যে পেশেন্টের যে পেলভিস রিজিয়নটা রয়েছে সেই পেলভিসে মানে কি পার্টটা রয়েছে, সেই পার্টটা যদি এমটি থাকে তাহলে ট্রান্সভার্স লাই, যদি সেখানে ফিটাসের কোনো পোল থাকে তাহলে বুঝতে হবে যে ওখানটায় হেডটা চলে এসেছে, হেড বা বাটাস যাই হোক না কেন চলে এসেছে। এবার যদি দেখি যে সেটা মুভ করছে তাহলে সেটা বুঝবো যে এখনো অব্দি সেটা এনগেজড হয়নি, আর যদি দেখি যে মুভ করছে না তাহলে সেটা বুঝবো যে এনগেজড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওই যে পেলভিক পার্ট সেই পেলভিক পার্টে ফিটাসের কোন জিনিসটা রয়েছে, মানে কোন পার্টটা রয়েছে, আর সেটা ইয়ে হয়েছে কিনা, মানে এনগেজ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারছি। আর লাস্ট গ্রিপ যেটাকে ফোর্থ ম্যানুভার বলা হচ্ছে, এখানটায় আমরা বুঝতে পারি যে প্রেজেন্টিং এরিয়া যেটা রয়েছে সেটা প্রিসাইজলি বুঝতে পারছি। যদি হেড থাকে তাহলে হেডের কোন জিনিসটা প্রেজেন্ট করছে সামনে, তার অ্যাটিটিউড, তার এনগেজমেন্ট, এগুলো সমস্তটা আমরা একদম ডিটেলে বুঝতে পারি ফোর্থ ম্যানুভার থেকে, পেলভিক গ্রিপ থেকে। এবং এই একমাত্র পেলভিক গ্রিপটাই আমরা পেশেন্টের পায়ের দিকে তাকিয়ে করছি। ঠিক আছে, তাহলে 4টে গ্রিপ হলো ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, থার্ড গ্রিপ এবং ফোর্থ গ্রিপ, মানে থার্ড লিওপোল আর ফোর্থ লিওপোল। এবার কোনোটাকে পেলভিক এবং পাউলিক এটা নিয়ে ভীষণ কনফিউশন রয়েছে, তবে যে এই যে ফোর্থ যেটা রয়েছে যেখানে আমরা পেলভিসের দিকে পেলভিসটা চেক করছি সেটাকে অনেক জায়গাতে পেলভিক গ্রিপ বলা রয়েছে, তবে এটা নিয়ে কনফিউশন রয়েছে তাই আমি কিছু বলতে চাইছি না। তাহলে ফার্স্ট গ্রিপ এবং সেকেন্ড গ্রিপ এবং থার্ড গ্রিপ আমরা পেশেন্টের দিকে ফেস করে করছি, এবং লাস্ট গ্রিপটা দেখছি পেশেন্টের পায়ের দিকে করে, এবং লাস্ট গ্রিপে আমরা পার্টিকুলারলি প্রেজেন্টিং এরিয়া, অ্যাটিটিউড, এনগেজমেন্ট এই জিনিসগুলোকে দেখতে পাই। ঠিক আছে, তাহলে এখানে আমাকে জানতে চেয়েছিল যে ফার্স্ট ম্যানুভারে আমরা কি দেখবো। তাহলে অপশন গুলো দেখো, ডিটারমাইন ডিগ্রি অফ সেফালিক ফ্লেকশন অ্যান্ড এনগেজমেন্ট। তাহলে এটা আমরা কোথা থেকে পাবো? এটা আমরা কোর্ট থেকে পাবো। ডিটারমাইন পার্ট অফ ফিটাস প্রেজেন্টিং ইন্টু পেলভিস, পেলভিসে কোন জিনিসটা রয়েছে সেই পার্টটাকে আইডেন্টিফাই করা, তাহলে সেটা আমরা থার্ড থেকে বুঝতে পারবো। ডিটারমাইন হোয়াট পার্ট অফ ফিটাস ইন দ্য ফান্ডাস, ফান্ডাস এরিয়াতে কি রয়েছে সেটা আমরা ফার্স্ট থেকে বুঝতে পারবো, এখানে সেটাই জানতে চেয়েছে। আর লোকেট দ্য ব্যাক আর্মস এন্ড লেগস, এটা আমরা সেকেন্ড থেকে বা ল্যাটারাল গ্রিপ থেকে জানতে পারবো। ক্লিয়ার হলো? বেশ ইম্পর্টেন্ট রয়েছে লিওপোলস ম্যানুভার, তোমরা পড়বে। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য ফেলিয়ার অফ ইউটেরাস টু রিটার্ন টু ইটস নর্মাল সাইজ ইজ। আমরা জানি যে প্রেগনেন্সিতে আমাদের পুরো বডি ফিজিওলজি চেঞ্জ হয়েছে এবং সমস্ত কিছু ইনক্রিজ করছে, কোনো কিছু ইনক্রিজ হচ্ছে, কোনো কিছু ডিক্রিজ হচ্ছে, এবং সমস্ত কিছু সাইজে বড় হয়ে যায়। এবারে যখন আবার প্রেগনেন্সির পরে বেবি ডেলিভার্ড হয়ে গেল তখন আবার সমস্ত কিছু নর্মাল সাইজে চলে আসছে, এবং সেই জিনিসটাকে আমরা কি বলি? ইনভলিউশন, তাই তো? মানে যখন নর্মাল জায়গাতে চলে আসছে ইউটেরাস আফটার ডেলিভারি অফ দ্য বেবি, সেটাকে আমরা ইনভলিউশন বলি। এবং যদি সেটা ফেলিয়ার হয়ে যায় রিটার্ন করতে, অর্থাৎ নর্মাল সাইজে রিটার্ন করছে না, তখন সেটাকে সাব ইনভলিউশন বলা হয়। ঠিক আছে, প্রোট্রুশন মানে তো জানো যে কোনো জায়গা থেকে কোনো কিছু বাইরের দিকে বেরিয়ে আসা, সেটাকে আমরা প্রোট্রুশন বলি। আর রিট্রাকশন মানে ওই কোনো কিছুকে টান দেওয়া, বা ওই যে বিভিন্ন টাইপ অফ রিট্রাক্টর গুলো হয় না, ডয়েন্স রিট্রাক্টর, অ্যাবডোমিনাল রিট্রাক্টর, ওই রকম টাইপেরই যে কোনো কিছু টান দেওয়ার জন্য যেটা ইউজ করছি। বা ধরো তোমার ওই
রিট্রাকশন হয়, যে চেস্টের রিট্রাকশন হয় না, যেখানে রিব কেজের ভেতর দিকে পুল ইন হয়ে যায় বাইরের মাসেল লেয়ার বা বাইরের যে স্কিন লেয়ার রয়েছে সেটাকেও আমরা রিট্রাকশন বলতে পারি। ঠিক আছে, এই কোশ্চেনটা রয়েছে তোমাদের জন্য। হুইচ অফ দিস ভ্যাকসিন ইজ রেকমেন্ডেড অ্যাট বার্থ অ্যাজ পার দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম? তাহলে অ্যাট বার্থে আমরা কোন কোন ভ্যাকসিন দিচ্ছি অ্যাজ পার ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম? বিসিজি, ডিপিটি, ওপিভি, বিসিজি, হেপ বি, ওপিভি, ডিপিটি, ওপিভি, হেপ বি, আর বিসিজি, হেপ বি আর ডিপিটি। এটার মধ্যে কোন অ্যান্সারটা সঠিক হবে, অর্থাৎ কোন কম্বিনেশনটা ঠিক হবে, সেটা তোমাদেরকে কমেন্ট বক্সে বলতে হবে। তোমাদের জন্য রয়েছে মক টেস্ট সিরিজ, যেটা পোস্ট বেসিক এবং এমএসসির জন্য সেপারেটলি চলছে। তো তোমরা যারা এখানে জয়েন করতে চাও এবং পরীক্ষা দিতে চাও, তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো পরীক্ষা দিয়ে নিজেকে প্রিপেয়ার করার জন্য। কোশ্চেন রয়েছে, আ নার্স ইজ কেয়ারিং ফর আ 16-year-old pregnant client. The client is taking an iron supplement. What should the best drink to increase the absorption of iron? মানে এটা এক্সক্রিজ হবে না, এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ হবে। তো অ্যাবজর্পশন অফ আয়রন, আয়রনের অ্যাবজর্পশনকে বাড়ানোর জন্য আমরা আয়রনের সাথে কি দিতে পারি? আ কাপ অফ হট কফি, আ গ্লাস অফ মিল্ক, আ গ্লাস অফ অরেঞ্জ জুস এবং অ্যান্টাসিড সলিউশন। তাহলে আয়রনের অ্যাবজর্পশন বাড়ানোর জন্য নর্মালি আমরা টক জাতীয় জিনিস দিয়ে থাকি, তাহলে সেটা কি হবে? গ্লাস অফ অরেঞ্জ জুস। Snowstorm pattern on ultrasound with no fetus gestational sac is the characteristic of. আল্ট্রাসাউন্ডে আমরা স্নোস্টর্ম প্যাটার্ন দেখছি এবং কোনো ফিটাস দেখছি না জেস্টেশনাল স্যাকের মধ্যে। এটা কি? এক্লামশিয়া, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশন প্লাসেন্টা আর হাইড্রাটিডিফর্ম মোল। তাহলে বুঝতেই পারছো যে এটা হাইড্রাটিডিফর্ম মোল হবে, কারণ মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে কি হয়, ভেতরে স্যাক লাইক কিছু ভেসিকলস তৈরি হয়ে যায়, গ্রেপ লাইক স্ট্রাকচার হয় এবং ইউএসজি করলে সেটা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স দেখা যায়। অ্যান্সার হাইড্রাটিডিফর্ম মোল হবে এবং এটা দেখতে খানিকটা এইরকম টাইপের হয় ইউএসজিতে। দেখো এই যে গোল 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 গুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্তই স্যাকের মতো ফর্মেশন হয়ে যায় কমপ্লিট মোলে, পুরো ইউটেরাস জুড়ে এরকম ভাবে হয়ে যায় এবং এখান থেকে ম্যালিগন্যান্সির চান্স থাকে। সেই জন্য এই মোল এক্সক্রিট করে দেওয়ার পরেও কিন্তু ফ্রিকুয়েন্ট চেক আপ করে রাখতে হয় যে আবার সেকেন্ড টাইম সেটা আবার মানে আবার তৈরি হয়ে গেল কিনা ইউটেরাসের মধ্যে। ঠিক আছে, নেক্সট রয়েছে, দ্য অ্যাবর্শন হ্যাজ স্টার্টেড বাট নট রিচড টু দ্য স্টেট ফ্রম হোয়ার প্রেগনেন্সি কান্ট বি কন্টিনিউড ইজ কল্ড। অর্থাৎ অ্যাবর্শনের একটা ডেফিনেশন দিয়েছে, এটা কি টাইপ অফ অ্যাবর্শন আমাকে বলতে হবে। অপশন রয়েছে কমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন আর থ্রেটেন্ড অ্যাবর্শন। তাহলে কমপ্লিট অ্যাবর্শন কখন বলবো? যখন অ্যাবর্শন টোটালি কমপ্লিট হয়ে গেছে এবং যে প্রোডাক্ট অফ কনসেপ্টাস রয়েছে সেটা পুরোপুরি আউট হয়ে গেছে, সেই জিনিসটাকে আমরা কমপ্লিট অ্যাবর্শন বলি। মিসড অ্যাবর্শন বলি যে যখন মিস হয়ে গেছে, অর্থাৎ অ্যাবর্শন হয়েছে, বাচ্চা ভেতরে প্রোডাক্ট অফ কনসেপ্টাসের ডেথ হয়ে গেছে কিন্তু মা বুঝতে পারেনি, সেটাকে আমরা মিসড অ্যাবর্শন বলি। অর্থাৎ কখন অ্যাবর্শন হয়েছে সেটা মা জানে না। ইনএভিটেবল অ্যাবর্শন কাকে বলবো? এখানে কি হয় যে প্রেগনেন্সিটা এমন জায়গাতে পৌঁছেছে যেখান থেকে আর প্রেগনেন্সিটাকে আমি কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো না, অর্থাৎ আমার অবশ্যই অ্যাবর্শন হয়ে যাবে। অর্থাৎ ইনএভিটেবল অ্যাবর্শন, অবশ্যম্ভাবী অ্যাবর্শন, যেখান থেকে প্রেগনেন্সি আর কন্টিনিউ করা পসিবল নয়, সেটাকে ইনএভিটেবল অ্যাবর্শন বলছে। ঠিক আছে, আর থ্রেটেন অ্যাবর্শন, অর্থাৎ এখানে এখন শুরু হয়েছে অ্যাবর্শনটা কিন্তু এখনো অব্দি সেই জায়গাতে যায়নি যাতে কিনা আমি ওটাকে আর কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো না। তাহলে থ্রেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে প্রেগনেন্সি কন্টিনিউ করে নিয়ে যাওয়া যায়, কিন্তু ইনএভিটেবলের ক্ষেত্রে সেটা করা যায় না। তাহলে অ্যাবর্শন is started but not reached to the state from where pregnancy can't be continued, তাহলে এমন জায়গাতে এখনো অব্দি পৌঁছয়নি যেখান থেকে আমি প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারবো না, তাহলে সেটাকে আমরা কি বলবো? থ্রেটেন বলবো। তো যে আমরা এখনো অব্দি কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো বলছে, তাহলে থ্রেটেন অ্যাবর্শন হচ্ছে এখানে। দেখো এখানে দুটো নট রয়েছে, নট রিচড বলেছে একটা আর কান্ট বি কন্টিনিউ, তাহলে দুটো নট থাকলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে নট রিচড মানে এখনো অব্দি সেই জায়গাতে পৌঁছয়নি যাতে আমরা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে না পারি। তাহলে কি বলতে চাইছে আলটিমেটলি? যে আমরা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে পারবো, তাহলে সেটা থ্রেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে হবে। ঠিক আছে, বেশ। নেক্সট রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি দ্য পার্সোনালিটি অফ আ চাইল্ড হু ইজ রিপোর্টেড টু হ্যাভ ইমোশনাল প্রবলেমস ইউ শুড ইউজ। ইমোশনাল প্রবলেম রয়েছে একটা বাচ্চার, তার পার্সোনালিটিটাকে আমরা স্টাডি করব, তাহলে তার জন্য আমরা কি ইউজ করতে পারি?
পার্সোনালিটি ইনভেন্টরি, প্রজেক্টিভ টেকনিক, রেটিং স্কেল আর ইন্টারভিউ। তাহলে ইন্টারভিউতে আমরা কোশ্চেন জিজ্ঞেস করি, বাচ্চা পারবে না উত্তর দিতে। রেটিং স্কেলের মাধ্যমেও বাচ্চাকে কোশ্চেন জিজ্ঞেস করে করে রেট করা হয়, তাহলে সেটাও বাচ্চা পারবে না। প্রজেক্টিভ টেকনিক কোনটা? প্রজেক্টিভ টেকনিকের ক্ষেত্রে কোনো ছবি দেখানো হচ্ছে এবং ছবি দেখে বাচ্চাকে বলা হচ্ছে, বাবু বলো তো এটা কিসের ছবি, এবং বাচ্চা সেটা দেখে তার যেটা মনে হচ্ছে সেটা বলছে। আর পার্সোনালিটি ইনভেন্টরিতে কি হয়, এখানেও কোশ্চেন রয়েছে অনেক, মিনেসোটা রয়েছে যেখানে 200টার ওপরে কোশ্চেন রয়েছে, আরো পার্সোনালিটি টেস্ট রয়েছে যেখানে 500টার ওপরে কোশ্চেন থাকে। তাহলে এত কোশ্চেনের উত্তর বাচ্চা দিতে পারবে না। তাহলে বাচ্চাদের যদি আমাকে পার্সোনালিটি টেস্ট করতে হয়, তার জন্য প্রজেক্টিভ টেকনিক ইউজ করতে হবে। ক্লিয়ার? Next question. If the IQ of a child is 45, in which category of mental retardation will he be categorized? তাহলে বাচ্চার IQ 45 হয়েছে, বাচ্চাকে আমরা কিরকম মেন্টাল রিটার্ডেশনের ক্যাটাগরিতে ফেলবো? তাহলে 4 টাইপ অফ মেন্টাল রিটার্ডেশন রয়েছে: মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং প্রোফাউন্ড। মাইল্ড কত থেকে কত অবধি হয়? 50 থেকে 70 বা 30 না 35 থেকে 50 কে আমরা বলছি মডারেট, 20 থেকে 35 কে আমরা বলছি সিভিয়ার, আর লেস দেন 20 কে বলা হয় প্রোফাউন্ড। তাহলে যদি 45 হয় সেটা হচ্ছে মডারেট মেন্টাল রিটার্ডেশনের মধ্যে পড়বে। ঠিক আছে, বেশ। নেক্সট রয়েছে মেন্টাল এক্সপিরিয়েন্সেস অপারেট অন ডিফারেন্ট লেভেলস অফ অ্যাওয়ারনেস। দ্য লেভেল দ্যাট বেস্ট পোর্ট্রেস ওয়ান্স অ্যাটিটিউড, ফিলিংস অ্যান্ড ডিজায়ার্স ইজ দ্য। তাহলে এখানে বলতে চাইছে যে মেন্টাল এক্সপিরিয়েন্স মানে মানসিক বিভিন্ন এক্সপিরিয়েন্স গুলো অ্যাওয়ারনেসের ডিফারেন্ট লেভেলে কাজ করে, এবং একটা মানুষের অ্যাটিটিউড, ফিলিংস, ডিজায়ার্স কিরকম হবে সেটা কোন লেভেলের ওপরে ডিপেন্ড করছে? কনসাস, আনকনসাস, প্রি কনসাস, ফোর কনসাস। তাহলে ফোর কনসাস বলে আমরা কোনো কিছু পড়িনি, আমরা কনসাস, আনকনসাস, প্রি কনসাস এগুলো পড়েছি। তাহলে আমি যে কথা বলছি এটা কোন লেভেলে রয়েছে? এটা কনসাস লেভেলে রয়েছে, অর্থাৎ যেটা আমার মাথায় আছে আমি সেটাই বলছি। প্রিকনসাস কোনটা? যেটা সাবকনসাসও বলা হয়, অর্থাৎ ঠিক একদমই মনে নেই কিন্তু একটু চিন্তা করে আমি বলতে পারবো, তাহলে সেগুলো সাবকনসাস। আর আনকনসাস অর্থাৎ যেটা আমার একদমই মনে নেই বা যেটাকে আমি অ্যাক্সেস করতে পারি না। তাহলে আনকনসাস মাইন্ডে যেগুলো রয়েছে, ঢাকা দেওয়া রয়েছে বা চাপা দেওয়া রয়েছে বা যেগুলো অনেকদিন আগে ঘটেছে এখন আমি ভুলে গেছি, সেই সমস্তগুলো কিন্তু আমাকে কি করতে হয়, এই ডিফারেন্ট লেভেলের অ্যাওয়ারনেসে কাজ করে। অর্থাৎ আমার যে অ্যাটিটিউড, ফিলিং, ডিজায়ার্স এগুলো সব রয়েছে, এগুলো আনকনসাস দিয়ে কিন্তু ড্রাইভ হয় বা আনকনসাস সেটাকে কন্ট্রোল করে। তাহলে তুমি যে ভীষণ রকমের রাগী বা তোমার মধ্যে যে প্রচুর দুঃখ কষ্ট রয়েছে বা তুমি প্রচুর হাসো, তার পেছনে তোমার আনকনসাস মাইন্ডে কিছু না কিছু রয়েছে যেখান থেকে আজকে তোমার এই অ্যাটিটিউডটা তৈরি হয়েছে। ঠিক আছে, এবং সেই কারণেই আমাদের যে সিগমন্ড ফ্রয়েড সাইকো অ্যানালিটিক থিওরি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন বা থেরাপিগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সবসময় আনকনসাসের উপরেই কাজ করি। আমরা ড্রিম অ্যানালিসিস করছি, আমরা হিপনোসিস করছি, করে কি করছি যে ভেতরে আনকনসাসে এমন কি রয়েছে যার জন্য আজকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তাহলে সেখানে আনকনসাস থেকেই কিন্তু জিনিসগুলো আসছে, তাই জন্য আনকনসাসের ওপরেই আমরা ফোকাস করছি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আনকনসাস হবে। নেক্সট বলছে commonly found eating disorder in adolescent girl by reducing food intake, mostly carbohydrate and fat, or by refusing food or by induced vomiting। তাহলে এখানে একটা ইটিং ডিসঅর্ডারের কথা বলছে অ্যাডোলেসেন্স গার্লের, যে ফুড ইনটেকটাকে কমিয়ে দিয়েছে, বিশেষ করে কার্বোহাইড্রেট আর ফ্যাট, আর ফুড খাচ্ছে না, মানে ফুড খাচ্ছে না বলেই কার্বোহাইড্রেট ফ্যাট গুলোকে সে অ্যাভয়েড করছে এবং ভমিটিং ইনডিউস করছে, ইনডিউস ভমিটিং হচ্ছে বা বমি করতে চাইছে। তাহলে দেখো, অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা এই দুটো অপশন আমরা কমনলি পাই এই টাইপ অফ ইটিং ডিসঅর্ডারের কোশ্চেনে। তাহলে কখন কোনটা বলবো? অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলবো যখন হচ্ছে যে পেশেন্ট রয়েছে বা যে অ্যাডোলেসেন্ট গার্ল রয়েছে সে কোনো কিছু খেতে চাইছে না, যেরকম আমার কোশ্চেনে বলা রয়েছে যে বাচ্চা কিছু খেতে চাইছে না। আর বুলিমিয়া নার্ভোসা বলবো কখন, যখন বাচ্চা খাবে, অর্থাৎ বিঞ্জ ইটিং করলো, অনেকটা অনেকটা খাবার খেয়ে নিল এবং তারপরে ইনডিউস ভমিটিং করছে। তাহলে যখন বাচ্চা খেতে চাইবে না তখন সেটা অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যখন বাচ্চা খাওয়া দাওয়া করার পরে ইনডিউস ভমিটিং বা হচ্ছে তোমার ওই লাক্সেটিভ ইউজ করছে করে স্টুল পাস করছে, সেই জায়গাতে বুলিমিয়া নার্ভোসা হয়। তাহলে এখানে যেহেতু রিফিউজ করছে ফুড এবং ভমিটিং ইনডিউস করছে অর্থাৎ খেতে চাইছে না, তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যানোরেক্সিয়া নার্ভোসা হবে। ঠিক আছে, আর পিকা তোমরা জানো, পিকা মানে হচ্ছে যেগুলো ফুড মেটেরিয়াল নয় সেগুলো যখন বাচ্চা খাচ্ছে সেগুলোকে পিকা বলা হয়। আর ডিসলেক্সিয়া মনে আছে? ডিসলেক্সিয়া রিডিং ডিফিকাল্টি,
ABCD যেগুলো রয়েছে না, এগুলো বাচ্চা পড়তে পারছে না, সেটাকে ডিসলেক্সিয়া বলা হচ্ছে। নেক্সট রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার টু বি দ্য মোস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট অফ চয়েস ফর ফোবিক ডিসঅর্ডার। ফোবিয়ার যে ডিসঅর্ডার রয়েছে, মানে ফোবিয়া যেটাকে আমরা বলছি, সেই ফোবিয়ার জন্য সব থেকে এফেক্টিভ ট্রিটমেন্ট অফ চয়েস কোনটা? সাইকো অ্যানালিসিস, ইন্টারপার্সোনাল সাইকোথেরাপি, বিহেভিয়ার থেরাপি আর ফ্যামিলি থেরাপি। তাহলে ফোবিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এখানে যে পেশেন্ট রয়েছে তার মধ্যে সে কিছু ফোবিয়া, মানে তার কোনো কিছুতে ফোবিয়া হয়েছে, সেটা সোশ্যাল ফোবিয়া হতে পারে, সেটা পার্টিকুলার কোনো ক্লোজ স্পেস বা ওপেন স্পেস এরকম ফোবিয়া হতে পারে, ইনসেক্টের ফোবিয়া হতে পারে, কোনো মানুষের ফোবিয়া হতে পারে, বিভিন্ন রকম সিচুয়েশন বা বিভিন্ন রকম জিনিস তার উপরে ফোবিয়া দেখা যায়। তাহলে এই যে ফোবিয়া, মানে যখনই ফোবিয়া হচ্ছে বা ভয় লাগছে বা অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে, তখনই সে কি করছে, তখনই তার মধ্যে সে বাইরে বেরোতে চাইছে না, অ্যাংজাইটি হচ্ছে, বা তার কোনো ফিজিক্যাল সাইন সিমটমসও দেখা যেতে পারে, এগুলো হয়। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাকে বিহেভিয়ার থেরাপি দিতে পারি। ঠিক আছে, সাইকো অ্যানালিসিস কেন হবে না? সাইকো অ্যানালিসিস করবো যখন ধরো কোনো কিছু রিপ্রেসড রয়েছে, যেমন বললাম যে কিছু ঢাকা পড়ে রয়েছে যেখান থেকে সমস্যা হচ্ছে, সেগুলোর জন্য, অর্থাৎ যেগুলো সাইকোসিসের মতো প্রবলেম, সেগুলোর জন্য সাইকো অ্যানালিসিস। কিন্তু ফোবিক ডিসঅর্ডার তো সাইকোসিস নয়, সেটা নিউরোসিস। তাহলে নিউরোসিসের জন্য আমাদের এই সাইকো অ্যানালিসিস কাজ করবে না, এখানে বিহেভিয়ার থেরাপি দিতে হবে। বিহেভিয়ার থেরাপিতে আমরা হচ্ছে একটা ওই রয়েছে না, যেখানে আমরা একটা একটা করে ফোবিক যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে দূর করি, অর্থাৎ যেখানে যেখানে ভয় লাগছে সেই সেই জিনিসগুলোকে দূর করছি, সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, তাই না? তাহলে এইরকম ভাবে আমরা ফোবিয়ার ট্রিটমেন্ট করতে পারি, তাহলে এটা বিহেভিয়ার থেরাপি অ্যান্সার হবে। আর ফ্যামিলি থেরাপি তো সমস্ত ডিজিজের ক্ষেত্রেই হয়, মানে তুমি সেটা ফোবিয়া নয়, ফ্যামিলি থেরাপিতে তুমি সাইকোথেরাপি, অর্থাৎ সরি সিজোফ্রেনিয়া, ম্যানিয়া, ডিপ্রেশন, সমস্ত জায়গাতেই ফ্যামিলি থেরাপি কাজে লাগে। অর্থাৎ ফ্যামিলির মধ্যে যেহেতু মানুষ থাকছে, তাই জন্য ফ্যামিলির সব মেম্বারদেরকে শেখানো যে কিভাবে তাকে হ্যান্ডেল করতে হবে, সেটাই ফ্যামিলি থেরাপি। ঠিক আছে, নেক্সট রয়েছে, সেরিব্রাল ম্যালেরিয়া ইজ কজড বাই। ওয়ান লাইনার কোশ্চেন, সেরিব্রাল ম্যালেরিয়া আমরা দেখতে পাই প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে। আজকে লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ ডিজিজ ইজ অফ আর্থ্রোপড বর্ন ডিজিজ, অর্থাৎ আর্থ্রোপড বর্ন ডিজিজ কোনগুলো? ইয়েলো ফিভার এন্ড ডেঙ্গু ফিভার, ম্যালেরিয়া এন্ড ফাইলেরিয়া, জাপানিজ এনকেফালাইটিস এন্ড কালারজার আর অল অফ দ্য অ্যাবভ। তাহলে আর্থ্রোপড বর্ন ডিজিজ কোনগুলো হবে? ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কালারজার, এগুলো সমস্তই তো আর্থ্রোপড বর্ন হয়, তাই না? তাহলে এখানে অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ হবে। কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ যেটা কমিউনিটি থেকে রয়েছে, সেখানে কিছু কিছু কোশ্চেন কিন্তু এক্সামে আসে, একটা আধটা। তো ওই পার্টটা একটুখানি তোমাদেরকে পড়তে হবে, জানি একটু অসুবিধে হয়। মেজেলস, চিকেন পক্স, এই টাইপ অফ ডিজিজ গুলো, ইনকিউবেশন পিরিয়ড। তো কিছু কিছু কোশ্চেন বারবার কমনলি ঘুরে ঘুরে আসে, তো সেই কোশ্চেন গুলোর উপর তোমরা ফোকাস করতে পারো, একটুখানি পড়ে রাখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে, পুজোতে আনন্দ করবে এবং মন দিয়ে পড়াশুনো করবে। বাই বাই।